আজকে আমি এমন কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে কয়েকটা বিষয় আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আমাদের দেশের বিশেষ বিশেষ সেক্টরগুলোকে ধ্বংস করা পায়তারা চলছে। প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে সিলেট থেকে ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে প্রত্যাহার করার পিছনে মূলত দুটো কারণ দেখানো হয়েছে। প্রথমত তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, অর্থাৎ তিনি মাদকের বিরুদ্ধে অ্যাকশন, এটা একটা কারণ। দ্বিতীয়ত শাহজালাল মাজারে যে টাকাটা কীভাবে ওঠে, কোথায় কীভাবে খরচ হয়, বা ওখানে যে চাঁদাবাজি হয়, যেখানে আপনি প্রস্রাব করতে গেলে, আপনি গোসল করতে গেলে, ভিক্ষা করতে গেলে সেখানে আপনাকে চাঁদা দিতে হয়, বিভিন্ন জবাবদিহিতার কারণে সেখানে তাকে 10 কোটি টাকার বিনিময়ে তাকে ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং ওনাকে শুধু প্রত্যাহারই করার পাশাপাশি এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, কাকে জানেন? পিঙ্কি সাহা। পিঙ্কি সাহাকে জানেন? পিঙ্কি সাহা হচ্ছে ওই যে প্রিয়াবালা, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে বলেছেন যে এদেশে সংখ্যালঘুর নির্যাতন হয়, সংখ্যালঘুরা ভালো নেই, অর্থাৎ ট্রাম্পের এদেশে হস্তক্ষেপ চান তার চাঁদ বোন। তো এই যে ভারতের যেগুলো দালালগুলো যে রয়েছে, যারা অন্য দেশকে প্রভু মনে করে, তারা যখন ক্ষমতায় থাকে, তাদের ওপর যখন এই দায়িত্বগুলো থাকে, তখন বোঝা যায় যে আসলে দেশের সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে, আর দেশটা আসলে কারা চাচ্ছে। এই যে ডিসি সারোয়ার আলমকে তাকে প্রত্যাহার কে করেছে জানেন? জিতু প্রেয়, তিনি একজন চাকমা। আমি কি মনে করি জানেন? ব্যক্তিগতভাবে মনে করি যে এদেশে আসলে একমাত্র সত্যিকার অর্থে খাঁটি মুসলমান ছাড়া এদেশকে আসলে কেউ ধারণ করে না। হিন্দুরা বা অন্যান্য ধর্মের যেগুলো যে আছে, বেশিরভাগ এরা অন্য দেশকে প্রভু মনে করে এবং এরা মনে করে যে আসলে এই দেশটা তাদের না, এদেশে খাও দাও, টাকা পাচার করো অন্য দেশে। অসংখ্য হিন্দু লোকেরা রয়েছে, তারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আপনার পিকে হালদার নাম মনে আছে? পিকে হালদার হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, নাই ভারতে বসবাস করতেছে। আপনি খোঁজ না দেখেন। এছাড়াও এই যে আমাদের যে সচিবালয়টা রয়েছে, সচিবালয় মানে হচ্ছে ওটা মনে হয় যে দিল্লির যে দালালদের খনি। সচিবালয় বেশিরভাগ আছে হিন্দু, এবং প্রত্যেকে ভাই, শুধু হিন্দু নামে ট্যাগ না ভাই, সবগুলো ভারতের দালাল। এদেশে 99.999% যে হিন্দুগুলো আছে, এরা প্রত্যেকেই ভারতকে প্রভু মনে করে এবং দিল্লির দাসত্ব করে। এদের উপর নির্ভর করে আপনি দেশের কোনো কিছুই আপনি ঠিকমতো করতে পারবেন না। এরা সীমান্তে মানুষ মারে, সে বিষয়ে এরা কোনো কথাবার্তা বলবে না। বা আপনার দেশে যে সার্বভৌমত্বে ঠিক রাখার জন্য আপনার যে যুদ্ধ বিমান করা দরকার বা অন্য দেশের সাথে চুক্তি করা দরকার, এরা দেখবেন এরা সবসময় বাধা হয়ে দাঁড়ায়। এরা সবসময় মনে করে কি যে আমরা বাংলাদেশটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য এবং ভারত যেটা বলবে সেভাবে এই দেশকে চালতে হবে, এদের কাজ হচ্ছে এটাই। আচ্ছা, তো এটাতে গেল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মেডিকেল সেক্টরটা ধ্বংস করার পায়তারা চালছে এবং এটা পেছনে ভারতের প্রেসক্রিপশন রয়েছে। প্রেসক্রিপশন কীভাবে কাজ করতেছে দেখুন। এই যে আদ্দিন হসপিটালটা আছে না, আদ্দিন হসপিটালটা কেন বন্ধ করা হয়েছে? 6 জন শিশু মৃত্যু দেয়, কিন্তু আমরা শুধু মনে করতেছি যে 6 জন শিশু মারা গেছে এই জন্য লাইসেন্স বদলে, কিন্তু এর পেছনে গোপন একটা রহস্য লুকিয়ে আছে। প্রথমত রহস্যটা হচ্ছে যে আদ্দিন হসপিটাল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যত মেডিকেল বা হাসপাতালগুলো যে রয়েছে সব থেকে সাশ্রয় মূল্যে, সব থেকে কম মূল্যে সেখানে চিকিৎসা সেবা মান পাওয়া যায়। তো ভারত যখন দেখতেছে যে আচ্ছা কী ব্যাপার, বাংলাদেশ থেকে মানুষও আর ভারতে আসে না, এবং ভারতের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তাদের স্বাস্থ্যসেবাটা। বাংলাদেশ থেকে অসংখ্য হাজার হাজার মানুষ ভারতে যায় এবং যার ফলে ভারত অনেক ভালো একটা ইনকাম করাটা ভালো সুযোগ পায়। আদ্দিন হসপিটালে লাইসেন্স বাতিল করাটা পুরো একটা ভারতের প্রেসক্রিপশন। দেখেন, বাংলাদেশে মেডিকেলের ইতিহাসে যেহেতু সবথেকে কম সাশ্রয়ী মূল্যে সেবাটা পাওয়া যায় আদ্দিন হসপিটাল থেকে, এবং যার ফলে থেকে জনগণ আর ভারতমুখী হয় না। তো ভারত এই জিনিসটা টার্গেট করে লাইসেন্স বাতিল করেছে এই যে আমাদের স্বাস্থ্যসেবার মহাপরিচালক ডাক্তার প্রভাষ চন্দ্র বিশ্বাস। বুঝতে পারছেন, নাম দেখে বোঝাচ্ছেন যে কি হতে পারে। যাই হোক, শুধু বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়নি, সেখানকার যে 350 জন কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী আছে তাদের ডিগ্রি এখন বৃথা যাওয়ার মতো, কারণ তাদের এমবিবিএস শেষ, কিন্তু তার ইন্টার্নশিপ কোথা থেকে করবে? অন্য জায়গা থেকে করতে পারবে না। কারণ ভারতে একটা নিয়ম আছে, আপনি এমবিবিএস অন্য যে কোনো দেশ থেকে করেন এবং যে জায়গা থেকে করছেন ওখান থেকে আপনি ইন্টার্নশিপ করতে হবে। অন্য জায়গা থেকে ইন্টার্নশিপ করলে সেটা ভারতে অ্যালাউ হবে না। এখন যদি তারা আদ্দিন মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ করতে না পারে তাহলে তাদের মেডিকেল পড়াটা একদম শেষ। এতগুলো শিক্ষার্থী কত টাকা খরচ করে অন্য দেশ থেকে আসছে, তারা নিজেদের জীবন বিপন্ন করে, কত স্বপ্ন, কত বিশ্বাস, বাবা মায়ের কত চোখের জলের ফসল, তারা এই ডাক্তার হবে, মানুষের সেবা করবে, অথচ তাদের জীবনটা আছে দেখেন কী অবস্থার মধ্যে চলতেছে। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা এমবিবিএস ইন্টার্নশিপ করার পর FCPS যেসব শিক্ষার্থীরা রয়েছে
তাদেরকে এখন FCPS এই 5 বছর এই প্র্যাকটিসটা এমন একটা হাসপাতালগুলোতে করতে হবে যেখানে তারা জুনিয়র ট্রেনার হিসেবে যাবে, কিন্তু তাদের কোনো সিনিয়র কোনো ট্রেনার থাকবে না। অর্থাৎ তারা হাসপাতালে কী করবে করুক, তাদেরকে কোনো সিনিয়র থাকবে না, কোনটা কাজ কীভাবে করতে হয় এটা শেখানোর জন্য কেউ থাকবে না। এবং এমন এমন হাসপাতালে যাবে যেখানে শেখানো বলতে আসলে কোনো কিছু নেই। অর্থাৎ 5 বছর যে কীভাবে পার হয়ে যাবে, অর্থাৎ এদেশের শিক্ষার্থীদের মূলত একটা পঙ্গু করার পরিকল্পনা, যেটা পুরোপুরি ভারতের প্রেসক্রিপশনে করা হচ্ছে। অর্থাৎ আমাদের মেডিকেল সেক্টরটাকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে এবং আমাদের যে বিভিন্ন যেগুলো ডেঞ্জার জোনের সেক্টরগুলো যে আছে, যেমন সিলেট, চট্টগ্রাম এবং রংপুর, এই তিনটা অংশ নিয়ে বিভিন্নভাবে ভারত ষড়যন্ত্র করতেছে। রংপুর রাম মন্দির ইস্যুটা দেশের জনগণ ক্ষেপে আছে, যেহেতু এটা আর হচ্ছে না, আর এটা কোনোভাবে আর সম্ভব হচ্ছে না, এই জন্য ভারত প্রায় রংপুর থেকে সরে আসছে। এখন চোখ দিচ্ছে কোথায়? এখন চোখ দিচ্ছে হচ্ছে সিলেটে। চট্টগ্রামে তো সবসময় নজরের মধ্যে তো রাখছে এই ইসকন সন্ত্রাসীর মাধ্যমে চট্টগ্রামকে তারা বিভিন্নভাবে টার্গেট করে রাখছে। এবং এই ইসকন সন্ত্রাসীরা যেগুলো ভারতের দালালরা আছে, এরা কি করছে, এরা চট্টগ্রাম এবং রংপুর এই জায়গাগুলোতে বেশি বেশি জায়গা কিনতেছে। বিশেষ করে আমি যেটা শুনছি যে পঞ্চগড়ে বাংলাদেশ ভারতের সীমান্ত এরিয়াতে এরা সবথেকে বেশি জায়গা জমি কিনতেছে। তো এই জায়গাগুলোতে নজরে দেওয়া উচিত। এবং আমি বলবো যে দেশের সমস্ত দেশপ্রেমী মুসলমান এবং অন্যান্য ধর্ম যারা আছেন, যারা সত্যি অর্থে এই দেশে থাকতে চান, দেশকে ভালোবাসেন, আপনারা যদি সত্যি অর্থে দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী হন, তাহলে এই জায়গাগুলোতে নজর দেবেন। এবং ভাগুয়া ট্র্যাপের মাধ্যমে যেন কোনো মুসলিম মেয়েকে যেন হিন্দু সন্ত্রাসীরা তারা যেন ধর্মান্তরিত করতে না পারে, এই বিষয়ে যথাযথ সচেতন হতে হবে। না হলে কিন্তু পরিণতি হবে আমাদের একদম গাজার মতো, এবং তারা মূলত কিন্তু এটাই কিন্তু চায়। সো অখণ্ড ভারত যদি হতে না চান, বা দেশের একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে চান, তাহলে আপনাদেরকে এই কয়েকটা বিষয়ে আপনার নতুন করে ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।